স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি বান্দরবন। বান্দরবন বাংলাদেশের দক্ষিণের একটি পার্বত্য অঞ্চল। অপরূপ সৌন্দর্যের এই বান্দরবনকে বলা হয় পাহাড়ের রানী। সুন্দর মনোরম পাহাড়ি প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে এই বান্দরবন। দেবতাখুম, নাফাখুম, নীলগিরি, নীলাচল, থানচি, ক্রুইক্রোডাং, আলীকদম ইত্যাদি অনেক অসংখ্য পর্যটন স্পট রয়েছে এই জেলায়। এই ভিডিওতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরব দেবতাখুম এবং নীলগিরি। যেহেতু এই ট্যুরটা সাডেন ট্যুর, আমরা আগের থেকে প্ল্যান করি নাই, তাই রাতের খাবারটা রেডি ছিল না। আমরা মেজবানিখানায় রাতের খাবারটা খেয়ে রওনা দিলাম। ঢাকা থেকে অথবা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সরাসরি বাসে বান্দরবন যেতে পারবেন। এসি এবং নন এসি বাস এর ভাড়া 850 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে। আর যদি ট্রেনে অথবা প্লেনে আসতে চান তাহলে চট্টগ্রাম পর্যন্ত এসে সেখান থেকে সেপারেটলি বান্দরবন আসতে পারবেন। যাওয়ার পথে বাস 2 থেকে 3 জায়গায় স্টপেজ দেবে। এর প্রথম স্টপেজটাই কুমিল্লা, যেখানে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। বান্দরবন পৌঁছে কিভাবে আমরা চাঁদের গাড়ি পাবো এটা নিয়ে আমরা সবাই অনেক দুশ্চিন্তায় থাকি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা ওই জিপ সমিতির ওখানে যেয়ে শুধু বলবেন আপনারা কোথায় যাবেন। ড্রাইভাররাই আপনাকে খুঁজে নেবে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড করার জন্য। চাঁদের গাড়িতে যাওয়াটা বেস্ট, বাট আমার কাছে সিএনজিটা রিস্কি মনে হয়। গুড মর্নিং ফ্রম বান্দরবন। আমরা গ্রিন পিক রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছি। কিছু পাহাড়ি রাস্তা বেয়ে বাস উঠছে, খুব ধীরে ধীরে উঠছে। কম বাজেটে ট্যুর করতে চাইলে অবশ্যই নন এসি বাসটায় আসবেন এবং কম টাকায় হোটেল বুক করবেন এবং চাঁদের গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন বড় একটি গ্রুপের সাথে, তাহলে খরচটা অনেকটাই কম পড়বে। হাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি বান্দরবন ঢাকা থেকে। আমরা রওনা দিয়েছি রাত 10:30টায় শ্যামলী পরিবহনের একটি গাড়িতে। উত্তরা থেকে উঠেছি আমরা। আর বান্দরবনে এসে এখন পৌঁছাইলাম, এখন অলমোস্ট 7টা বাজে। গাড়িটা মনে একটু দেরি করছে, তো আমরা চলে আসছি আমাদের বুক করা হোটেলে, হোটেল নাইট হ্যাভেন। সো দেখা যাক কীভাবে আজকে প্ল্যান করি, কোথায় যাই সব দেখানোর চেষ্টা করব। আমরা হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে আসলাম এই মালিক সমিতির অফিসে, যেখান থেকে আমরা চাঁদের গাড়ি খুঁজবো। একটা গ্রুপের সঙ্গে অ্যাড হওয়ার জন্য আমরা খুঁজতেছি। ড্রাইভাররাই একটা গ্রুপের সঙ্গে আমাদেরকে অ্যাড করে নিল। প্রায় 10 জনের গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে আমরা আজকে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের জলাধার দেবতাখুম। আপনারা রিল্যাক্সে ঘুরতে চাইলে সিএনজি নিয়েও যেতে পারবেন। সিএনজিতে ভাড়া পড়বে 1500, 1700 থেকে 2500 টাকার মধ্যে, দর কষাকষি করে নিতে হবে। এটা রোয়াংছড়ি বাজার। এখান থেকে আমরা একটা গাইড নিচ্ছি আর এখানে খাবারের অর্ডার করে যাচ্ছি। আসার পথে আমরা এখানে খেয়ে যাব। এখানে একটা আর্মি ক্যাম্প আছে, এখানে 2 কপি করে এনআইডি কার্ড শেয়ার করতে হচ্ছে আমাদেরকে। প্রত্যেকজনকেই এনআইডি কার্ড শেয়ার করতে হবে এখানে, ফটোকপি। বাজারে এসে আমরা কিছু জিনিসপত্র কিনে নিলাম, পায়ের স্যান্ডেল কিনে নিলাম, কিছু খাবার কিনে নিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এই গাড়ি 4500 টাকায় ভাড়া করেছি 11 জন মিলে। বান্দরবন থেকে আমরা যাচ্ছি এখন। এই দেবতাখুম যাওয়ার জন্য এরকম লাঠি প্রয়োজন হয়, আমরাও 2টা লাঠি নিয়ে নিয়েছি।
রাখার জন্য, যখন পানিতে পড়বে মোবাইলটাকে সেফ রাখতে এগুলো। এখান থেকে মূলত একজন গাইড ঠিক করতে হবে। একজন গাইডের খরচ 1000 টাকা। একজন গাইড সর্বোচ্চ 10 জনকে নিয়ে যেতে পারবে এবং এখানেই আমরা লাঞ্চ অর্ডার করব। ফিরে যাওয়ার সময় লাঞ্চ এখান থেকে করে যাব আমরা। এবং আমরা ড্রাইভার এবং গাইডের লাঞ্চ করিয়েছিলাম, এর জন্য খরচ হয়েছিল 600 টাকা দুজনের জন্য, যেটা আমরা 10 জন মেম্বার ভাগ করে নিয়েছিলাম। আমরা যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। রাস্তাগুলো অনেক উঁচু নিচু, তাই প্রত্যেকেই একটা করে লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। অনেক উঁচু থেকে আমরা নামলাম। দেবতাখুম যাওয়ার জন্য 2টা রাস্তা আছে। এই একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আপনাকে পাহাড় বেয়ে যেতে হবে, আর একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা কম কিন্তু অনেক দূর যেতে হবে ঝিরিপথ বেয়ে। পুরো বাঁশের ব্রিজ পার হয়ে আসলাম, খুবই হালকা। ও মাই গড, কত নিচে নামতে হচ্ছে আমাদেরকে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা অনেক নিচু, অনেক। এখানে ভিডিও করাটা quite difficult। এই খাড়া রাস্তা দিয়ে নেমে আবার এই দিক দিয়ে নেমে যেতে বই পাশে। ওই তো নিচে দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে আমাদের। ওই সরু রাস্তা। সরু এবং রিস্কি। বহুত কষ্ট যেতে, যাওয়ার চাইতে ফেরা আরো কষ্ট বেশি। এখনো 5 ভাগের 1 ভাগও আমরা যেতে পারিনি। হাঁটা ট্রেকিং তো এক জিনিস না, এটা পার হইতে হবে। এই যে দেখেন, আমরা এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে আসছি। সে উঁচু ট্রেকিং করে আসলাম, অনেকেই ক্লান্ত, অনেকে মনে করতেছে আর যেতে পারবে না। আমি মেঘালয়ে ট্রেকিং করেছি ফিফি ওয়াটারফলসে, কিন্তু সেটা ছিল একটা ছোট ছোট সিঁড়ি, একটু সমান সমান সিঁড়ি। আর এখানে তো সিঁড়ি না, কিন্তু মাটি কেটে আর অমসৃণ, কখনো অনেক বড় বড়, কখনো অনেক ছোট ছোট, অনেক উঁচু উঁচু পাহাড় থেকে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। সবাই চলে গেছেন, আপনার 2 জন। কঠিন একটা সিঁড়ি পার হয়ে আসলাম আমরা। আর এই মনে হয় ঝর্ণার পানি। এখানে ঝর্ণার পানিতে আদিবাসী মানুষেরা গোসল করছে দেখতে পাচ্ছি। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আসলাম, তাই না সামনে আরো কত দুর্গম পথ আছে। এখানে বড় বড় পাথর দেখা যাচ্ছে। এখন তো ড্রাই সিজন,
রেইনি সিজনে এই পাথরগুলো দিয়ে এদিকে পানি প্রবাহিত হয়, এদিকে তখন হেঁটে যাওয়ার মতো আর অবস্থা থাকে না, তখন নৌকা নিয়ে যেতে হয়। বাট দিস ট্রেকিং ইজ ভেরি হার্ড। যারা আমাদের মতো নর্মাল মানুষ তাদের জন্য এটা একটা রিস্কি। কিছু দূর পরে এসে মনে হবে যে এসে মনে হয় ভুল করলাম, ফেরত যাইতেই মন যাবে। তাই ভেবে চিনতে আসা দরকার, কঠিন সিদ্ধান্ত। এই যে কত বড় বড় পাথর, এই রেইনি সিজনে এগুলোতে মনে হয় না মানুষ যেতে পারে। বড় বড় পাহাড়ের নিচেই পাথর, আর সামনেই একটা সুন্দর এন্ট্রি গেট। আমরা এখানে টিকিট কেটে নিলাম, পার পার্সন 200 টাকা করে টিকিট নিয়ে আমাদের গাইড এখন সবাইকে নিয়ে এই দিক দিয়ে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে একটা লাভ ভিউ পয়েন্ট। এখানে কিছু খাবার দোকান আছে, অনেকে খাবার খেয়ে নিচ্ছে, ওয়াশরুম ফ্যাসিলিটি আছে এখানে। চলছি, শেষ হচ্ছে না পথ। তবে আর বেশিক্ষণ নেই। যারা ফেরত আসছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো আর বেশি দূর নেই, আর হয়তো 10 মিনিট সর্বোচ্চ হাঁটতে হবে। এখানে ফটো সেশন হচ্ছে। ওই যে সিরিয়াল দেখা যাচ্ছে ওইখান থেকে প্রথমে নৌকা করে আমরা এখানে আসলাম। এখানে এসে আবার ওয়েট করতেছি এই দেবতাগণের ভিতরের দিকে যাওয়ার জন্য। এখানে ভেলা করে যাওয়া যায় এবং নৌকা করে যাওয়া যায়। আমরা চেষ্টা করতেছি কীভাবে নৌকায় যাওয়া যায়। আমরা ওয়েট করতেছি নৌকার জন্য, নৌকার সিরিয়ালের জন্য। ফাইনালি 30 মিনিট অপেক্ষা করার পর আমরা নৌকা পাইলাম। নৌকা হচ্ছে যারা সাঁতার জানে না তাদের জন্য বেস্ট, তারা ভেলায় যাওয়াটা উচিত হবে না। যদিও এখানে ভেলার পরিমাণটা অনেক বেশি, লাইক এখানে ওয়েট করতে হয় ভেলার জন্য এবং নৌকার জন্য। ভেলা নিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে ভেলা নিয়ে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এখানে ঘোরাঘুরি করতে পারবেন। আর নৌকার সঙ্গে যেহেতু একজন গাইড যায় এবং নৌকা চালক যায়, তো একটু লিমিটেড টাইমের মধ্যে তারা ঘুরিয়ে নিয়ে চলে আসে। তো যারা সাঁতার পারে তাদের জন্য ভেলা বেস্ট, আর যারা পারে না তাদের জন্য নৌকা ছাড়া উপায় নেই। বাট দেবতাখুমের এক্সপিরিয়েন্সটা আমি যেটা বলবো, এটা আসলেই সুন্দর, প্রাকৃতিক একটা জলাধার এবং এটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই যাওয়া যায়, এরপরে যাওয়াটা নিষেধ করে দেওয়া হয়েছে। এরপরে একটা বড় ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে অনেক বড় বড় পাথর পড়ার জন্য ওটা মানুষের জন্য রিস্কি, যার কারণে ওটা যাওয়া নিষেধ। এবং এর মাঝখানে একটা পাথর আছে যেখানে ভিন্ন ধর্মের মানুষেরা এটাকে পূজা করে, তো ওই জায়গাটাও নামা নিষেধ। তো এই সেই জায়গাটা সামনে দেখতে পাচ্ছি আমরা,
এই জায়গাটায় নামা নিষেধ আছে জনসাধারণের জন্য। দশের মধ্যে 7 দেওয়ার কারণ হচ্ছে এখানে আসা এবং যাওয়ার জন্য যে পরিমাণ স্ট্রাগল করতে হয় বা শারীরিক স্ট্রেংথ প্রয়োজন হয় বা হ্যাসেল পোহাইতে হয়, এটা আসলে একটু পেইনফুল। এই যাওয়া আসার রাস্তাটা যদি একটু ভালো হইতো তাহলে আমি এটাকে 10-এর মধ্যে 10ই দিতে পারতাম। এই এতদূর পর্যন্তই আমাদের লিমিট, আমরা এতদূর পর্যন্তই আসতে পারবো, দেন আমরা ফেরত যাচ্ছি নৌকা নিয়ে আবার। সৌন্দর্য দেখতে দেখতে কিছু সাজেশন দিই। যারা সাঁতার পারে না তাদের জন্য অবশ্যই লাইফ জ্যাকেট মাস্ট, বাট এখানে লাইফ জ্যাকেট একটাও ভালো পাই নাই। আমরা অনেক লাইফ জ্যাকেট খুঁজে খুঁজে কয়েকটা পাইছি শুধুমাত্র কাজটা পাড়ি দেওয়ার মতো, এই জন্য। সাবধানে এদিকে দেখো, মাথা মাথা মাথা। কেমনে করবো? এই জায়গাটায় নামা নিষেধ। এখানে অনেকে পুজো করে, দেবতা পাথর, এখানে ওঠা নিষেধ। So everybody should respect each and everyone's religion. আমরা অলমোস্ট ফিনিশ। আমাদের নৌকার জন্য আরো অনেকে ওয়েট করতেছে। আমরা এখন নৌকা ভ্রমণ শেষ করলাম, অনেক ভালো লাগলো দেবদাখুম ভ্রমণ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আবার ট্রেকিং করে ব্যাক যেতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্যারা। ক্ষুধাও লাগছে, খাইতে হবে। দেবদাখুম থেকে ট্রেকিং করে করে আমরা ডিফারেন্ট একটা রাস্তা দিয়ে ব্যাক করতেছি। এই রাস্তাটা অনেক দূর, কিন্তু আগের যাওয়ার সময় যে রাস্তাগুলো উঁচু নিচু ছিল ওই রকম না, বাট এটা প্লেন, হালকা একটু উঁচু নিচু আছে। অনেকগুলো জলাশয় পেরিয়ে আসতে হয়, মিনিমাম 8 থেকে 10টা জলাশয় পার হইতে হবে।
ছোট ছোট হাঁটুর নিচে পর্যন্ত পানি এই সময়ের জন্য। এটা সামনে একটা জলাশয় দেখা যায়, যেটা আমরা পার হয়ে যেতে হবে। আর এখানে আসতে সময় লাগছে 1 ঘন্টারও বেশি। আর যাওয়ার সময় যে উঁচু পাহাড় বেয়ে আমরা গেছি, সেখানে যেতে সময় লাগছে প্রায় 40-45 মিনিট ম্যাক্স। পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণার পানি বেরিয়ে যাইতে ভালোই লাগতেছে। সামনে আরো একটা জলাধার দেখা যাচ্ছে। এইগুলা মূলত ঝর্ণার পানি। আমরা যে দেবতাঘুমে গেলাম সেখানে আমরা একটা লিমিট পর্যন্ত যেতে পারছি, তারপরে আর যেতে পারিনি। তো এরপরে নাকি একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার পানি এইদিকে প্রবাহমান। আর সেই ঝর্ণার কাছে আমরা যাইতে পারিনি বিকজ সেখানে অনেক বড় বড় পাথর থাকে, সেই পাথর নিচে পড়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমাদেরকে ওইদিকে যাইতে নিষেধ করা হয়েছে। কেউ যেতে দেয় না, কাউকে যেতে দেওয়া হয় না সেখানে। তো সেই ঝর্ণার পানি এই দিক ধীরে ধীরে প্রবাহ হয়। এই রাস্তাটা অনেক লেন্দি, আমার মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে আসতেছি। লোকাল কিছু ছেলেগুলো জিজ্ঞেস করতেছে আজকের ভ্রমণটা কেমন ছিল। তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছে যে তেমন একটা ভালো হয় নাই। এত ট্রেকিং করে যাওয়া এবং আসা, এটা ছিল সবচেয়ে বিরক্তিকর, যার কারণে আমি এটা রেকমেন্ড করব না যে আপনারা যাবেন এতটুকু দেখার জন্য। যতটুকু আমরা দেখতে পারছি এনাফ, ভালো লাগছে, বাট এই এভারেজ হিসাব করলে আমি বলবো যে না যাওয়াই উচিত, কারণ এখানে ক্লান্তি পরিশ্রমটা অনেক বেশি। যতটুকু আমরা এনজয় করছি তার চেয়ে পরিশ্রমটা অনেক বেশি। আজ সারাদিনের এই ট্রেকিং সব কিছু শেষ করে আমরা চলে আসলাম আমাদের হোটেলে, হোটেল নাইট হ্যাভেন। এই হোটেলের ডিস্টেন্সটা বাস টার্মিনাল থেকে একটু দূরে। ওখান থেকে লোকালি আসতে গেলে 40 টাকা পার পারসন সিএনজিতে নিতে হয়। আর যদি সিএনজি হায়ার করতে হয় তাহলে ওখানে 200 টাকার উপরেই ভাড়া করতে হয়। সো এই হোটেলের ডিস্টেন্সটা একটু দূরে। সো ডিস্টেন্সের জন্য আমি এটাকে প্রেফার করব না। বাট ভিতরের পরিবেশ আমরা দেখছি মোটামুটি কোয়ালিটি, নট টু গুড, নট টু ব্যাড। আমরা সারাদিন অনেক কষ্ট করলাম, দেবতাখুম ঘুরে আমরা অনেক ক্লান্ত। আমরা বাইরে থেকে কিছু নাস্তা করে খেয়ে এসেছি। এখন বাজে রাত 8টা। আমরা এখন হালকা একটু খাওয়া দাওয়া করে ঘুমায় যাব ইনশাআল্লাহ। দেখা হবে পরের দিন। নীলগিরি নীলাচল ভ্রমণ করবো আগামীকাল ইনশাআল্লাহ। গুড মর্নিং ফ্রম বান্দরবন। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল দেবতাখুম ঘুরে অনেকটা ক্লান্ত হয়ে কালকে ঘুমায় পড়েছিলাম। আজকে সকাল সকাল আমরা উঠেছি। উঠে আমরা এখান থেকে চেক আউট করবো। করে আমরা প্ল্যান আছে আজকে নীলগিরি নীলাচল যে প্যাকেজটা সেখানে যাব এবং দেখি কিভাবে ঘোরা যায়। চেষ্টা করব কোনো একটা গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে চাঁদের গাড়িতে করে ঘোরার। যদি সেখান থেকে না হয় দেন আমাদেরকে একটা সিএনজি হায়ার করতে হবে। লেটস সি।
খুব সুন্দর লাগতেছে আজকে দ্বিতীয় দিন। আমরা অনেকটা এক্সাইটেড আজকের নীলগিরি নীলাচল দেখার জন্য। আমরা আজকে এই বান্দরবন শেষ করে এখান থেকে চলে যাব কক্সবাজার। পাহাড়ি এলাকা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। যদিও বাস স্ট্যান্ড মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না, এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে, মানে একটা সিএনজিতে এখান থেকে বাস স্ট্যান্ড যেতে লোকালি যদি যায়, মানে হচ্ছে ওরা সিএনজি ভরবে তারপরে যাবে, লাইক 5 জন করে, পিছনে 3 জন সামনে 2 জন, তাহলে লোকালি ভাড়া পার পার্সন 40 টাকা এখান থেকে নেয় এই হোটেল নাইট হ্যাভেন এখান থেকে। আর আমি যদি সিএনজি রিজার্ভ করে নেই তাহলে 200 থেকে 250 টাকা নেবে, মানে 2 জন মিলে একটা সিএনজি করে। তো আমরা রিজার্ভ যাব না, আমরা লোকালি যাব। ওখান থেকে যেয়ে দেখি। নাইস নাইস পাহাড়ি রাস্তা, ভালোই লাগতেছে, প্যারাও লাগতেছে উঠতে। গতকালের মতোই আমরা জিপ সমিতির ওখানে যেয়ে একটা চাঁদের গাড়িতে উঠে গেছি, একটা গ্রুপের সঙ্গে আমরা অ্যাড হয়ে গেছি। তো আমাদের খরচ পড়েছে আজকেও 500 টাকা পার পারসন। আর আজকে যাচ্ছি আমরা নীলগিরি এবং নীলাচল এই প্যাকেজের সাথে। এই নীলগিরি যাওয়ার সময় রাস্তার পাশেই দেখতে পাবো আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড় ভিউ পয়েন্ট এবং টাইটানিক ভিউ পয়েন্ট। তো আমরা সবগুলা ভিউ পয়েন্ট কাভার করার চেষ্টা করব, এবং শৈলপ্রপাত, যদিও এখন শৈলপ্রপাতটা অ্যাক্টিভ নেই, বাট চেষ্টা করব আমরা ওখানে দাঁড়ানোর। তবে আজকে চাঁদের গাড়িতে যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পেয়েছি। অবশ্যই মনোমুগ্ধকর ছিল আজকের এই জার্নিটা। তো আপনারাও যখন যাবেন এটা এনজয় করবেন আশা করি। চিম্বুক পাহাড়ে উঠছি আমরা। চিম্বুক পাহাড়ের এই ভিউ পয়েন্টটা আমাদের কাছে অপূর্ব লেগেছে, আমরা এনজয় করেছি এই ভিউ পয়েন্টটা। আমরা চলে আসছি নীলগিরিতে। নীলগিরিতে ঢোকার জন্য এন্ট্রি ফি 100 টাকা পার পারসন, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে পার্কিং ফি বেয়ার করতে হবে। তো আপনি যদি সিঙ্গেল আসেন অথবা সিএনজি নিয়ে আসেন, আপনাকে ওই সিএনজির সম্পূর্ণ পার্কিং ফি এটা বেয়ার করতে হবে। আর আমরা যেহেতু একটা গ্রুপের সঙ্গে এসেছি, তাই গ্রুপের সকল মেম্বার মিলে ওই চাঁদের গাড়ি 300 টাকা যে পার্কিং ফি, এটা আমরা ভাগ করে দিয়েছি। আমাদের খুব কম খরচ পড়েছে এর জন্য। সো আসার আগে এসব কনসিডার করবেন। আমরা এখন নীলগিরিতে প্রবেশ করছি। নীলগিরির অভ্যন্তরে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। এই সেই প্রবেশ পথ। নাইস। নীলগিরিতে ঢুকেই
এখান থেকে নীলগিরির ভিউটা, পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। আমরা অনেক উঁচু একটা পাহাড়ে আছি আর একটা উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, এবং নিচে অনেক অনেক ছোট ছোট পাহাড়, বাড়িঘর দেখা যাচ্ছে অনেক নিচে। এটা ক্যামেরায় ক্লিয়ার আসতেছে কিনা বুঝতে পারতেছি না, বাট আমরা অনেক উপরে আছি, এটা ক্লিয়ার। এখানে কিছু বসার জায়গা রাখা আছে। এখন অনেক রোদ, যার কারণে মানুষ কেউ বসছে না। একটু যেখানে ছায়া পাচ্ছে সবাই সেখানে বসতেছে। আর এখানে একটা ঝিরিঝিরি বাতাস হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই নীলগিরির উপরেও কিন্তু সুন্দর ভিউ, এবং সুন্দর সুন্দর টেবিল রাখা আছে এই পয়েন্টের উপরেই। এখানে ডিরেকশন দেওয়া আছে কোন প্লেসটা কত দূর, লাইক বান্দরবন 48 কিলোমিটার, চিম্বুক, রুমা, থানচি, কিউক্রডাং। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট। আর এখানে হচ্ছে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি আমরা, এটাও একটা রিসোর্ট, এটা একটা রিসোর্ট, এটা আর একটা রিসোর্ট। দেখি টাইটানিক ভিউ থেকে কি দেখা যায়। ওয়াও, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা। অনেক নিচু, আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে। কেমন চারিদিকে মেঘ মেঘ, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। উপরের অংশটা দেখে আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডে যেতে আমাদেরকে একটু নামতে হয়েছে উঁচু থেকে। ওয়াও, কি ভিউ থেকে পাহাড়ের।
পাশে কক্সবাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পরিষ্কার কি থাকে কখনো, নাকি এরকম মেঘ মেঘ থাকে? কিছুদূর পরপর এরকম বসার জন্য সুব্যবস্থা করা আছে। এখানে কিছু জায়গায় বেঞ্চ সেট করা আছে, দোলনা আছে। তবে অনেক রোদ, সকাল সকাল যারা আসবে তারা ভালো এনজয় করতে পারবে, অথবা যারা ইভিনিং বিকালবেলা যারা থাকবে তারা ভালো এনজয় করতে পারবে। এটা নীলগিরির ক্যান্টিন, আর এই পাশে সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। ওয়াও, সুন্দর বসার জায়গা। এটা একটা রিসোর্ট, একটা রুম, আর এখান থেকে ভিউটা সুন্দর। নীলগিরি থেকে ফেরার সময় প্রথমেই হাতে পড়লো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমরা এখানে দাঁড়িয়েছি, কিছুক্ষণ সময় এনজয় করলাম। এরপরে আমরা দেখতে পাবো টাইটানিক ভিউ পয়েন্ট, বাট সেই পয়েন্টে আমরা দাঁড়াবো না। এই ভিউ পয়েন্টটা অনেক উঁচুতে, এবং নিচে গাড়ি দেখা যাচ্ছে খুবই ছোট ছোট। নাইস নাইস ভিউ পয়েন্ট। দেখি আমরা সিরিয়াল আছি ছবি তোলার জন্য। আমরা শৈলপ্রপাত ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, কিন্তু এখানে কোনো শৈলপ্রপাত এই মুহূর্তে নেই। এটা বর্ষাকালে ভালোভাবে দেখা যায়। তো আমি কস্ট শেয়ার করেছি, দুইজনের জন্য কত কস্ট পড়েছে আমাদের ৬,৮৮০ টাকা। আমরা খাবারের খরচ ধরি নাই, খাবারের জন্য ২,০০০ টাকা 2 দিনে এনাফ। দেখা হবে কক্সবাজারের ভিডিও ভ্লগ নিয়ে এরপরে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।